যুদ্ধক্ষেত্রে এরকম অনেকবারই হয়েছে যে হিটলার চলে যাওয়ার ঠিক পরে পরেই ওই এলাকায় বোমাবর্ষণ হয়েছে। জার্মান সৈনিক যুদ্ধক্ষেত্রে মাতৃভূমির হয়ে লড়াই করছে আর ইহুদিরা পেছন থেকে তাদের ছুরি মারছে। হিটলারকে চিরকাল তার দাদুর পরিচয় গোপন রাখতে হয়েছে, কারণ তার বাবা কোনো অজ্ঞাত ব্যক্তি ছিলেন। ইতিহাসবিদরা মনে করেন তিনি কোনো ইহুদি ব্যক্তি ছিলেন। ইহুদি জাতির প্রতি বিদ্বেষ এই সময় থেকেই শুরু। 27 ফেব্রুয়ারি নিজেরাই ষড়যন্ত্র করে জার্মান পার্লামেন্টে আগুন লাগিয়ে দেয় এবং এই প্রচার করা হয় কমিউনিস্ট পার্টি বলপূর্বক ক্ষমতায় আসতে চেয়েছিল। ব্যাপক প্রচার, প্রচুর পলিটিক্যাল ফান্ডিং এবং বিরোধী নেতাদের জেলে ভরে নাৎসি পার্টি 288টি সিট দখল করতে সক্ষম হয়। হিটলার চ্যান্সেলর হন। ক্ষমতায় এসেই ইমার্জেন্সি আইনের বলে আরো ব্যাপক হারে রাজনৈতিক বিরোধীদের জেলে ভরা শুরু করেন। পুরনো বিল্ডিং, কারখানাকে জেলে পরিণত করা হয়। এরপর হিটলারের লক্ষ্য ছিল সংবিধান পরিবর্তন করা। শুরু হলো জার্মানের অন্ধকার সময়। ইতিহাসের সবচেয়ে চর্চিত ব্যক্তি, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 12 বছরের শাসনকালে 1,10,00,000 মানুষকে হত্যা করা হয়। জার্মান নাগরিক না হওয়া সত্ত্বেও কিভাবে হয়ে উঠলেন জার্মানের ভাগ্য বিধাতা? আমি নিশ্চিত করে বলতে পারি, এই ভিডিওটি পুরো দেখলে হিটলারকে আপনি নতুন করে চিনবেন, নতুন কিছু জানবেন। তাহলে চলুন শুরু করা যাক। সুযোগ ও খ্যাতি। প্রথম বিশ্বযুদ্ধে লজ্জাজনক হার, ভার্সাই সন্ধিতে হস্তাক্ষর, $5 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণের বোঝা, সমস্ত কলোনি হাতছাড়া, 1 লক্ষের বেশি সেনা রাখতে রেস্ট্রিকশন। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মান অধিবাসীদের জন্য কোনো সুখবর ছিল না, উল্টে পাহাড় প্রমাণ ক্ষতিপূরণের বোঝা হালকা করতে গিয়ে টাকা ছাপাতে শুরু করে জার্মান সরকার। শুরু হয় মুদ্রাস্ফীতি। টাকা ছাপালে কেন মুদ্রাস্ফীতি হয় তা আমি এই ভিডিওতে বুঝিয়েছি। 1922 সালে $1 ছিল 160 জার্মান মার্কের সমান। 1923 সালে নভেম্বর মাসে $1 বেড়ে দাঁড়ায় 40 লাখ মার্ক। এক ঝটকায় জার্মান অধিবাসীদের জীবনভর পুঁজি মূল্যহীন হয়ে যায়। শুরু হয় দারিদ্রতা, অনাহার, দাঙ্গা, লুট, হাহাকার। হিটলার মনে করেন এটাই সুবর্ণ সুযোগ। তার নাৎসি পার্টির প্রায় 2000 সশস্ত্র সদস্যকে সঙ্গে নিয়ে 8ই নভেম্বর 1923 সালে জার্মানের মিউনিক বিয়ার হল দখল করেন। 20 শতকের জার্মানিতে এই সমস্ত পানশালায় বিভিন্ন রাজনৈতিক সমাবেশ হতো। ওই দিন মিউনিক বিয়ার হলে বেশ কিছু নেতা, মন্ত্রী, সেনা, পুলিশের উচ্চ আধিকারিক ও ব্যবসায়ীরা উপস্থিত হয়েছিলেন, যাদের বন্দী করা হয়। বেশ কিছু সরকারি দপ্তরেও চড়া হয় তারা। উদ্দেশ্য ছিল বলপূর্বক ক্ষমতা দখল, অনেকটা ঠিক 1922 সালের ইতালির মুসোলিনির মতো। কিন্তু তাদের এই বিপ্লব দুদিনে ধরাশায়ী হয়ে যায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাদের 15 জন নিহত হয় এবং বাকিরা বন্দী হয় বা গা ঢাকা দেয়। হিটলার অল্পের জন্য রক্ষা পান। অনেকেই ভেবেছিলেন নাৎসি পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ বুঝি এখানেই শেষ, কিন্তু হিটলার এখানে একটি অপ্রত্যাশিত সুযোগ পেয়ে যান। সুযোগটি হলো ওপেন ট্রায়াল বা জনসমক্ষে বিচার। ওপেন ট্রায়ালে হিটলার যতক্ষণ খুশি বলার সুযোগ পায়, যে কোনো সময় অপরপক্ষকে প্রশ্ন করার সুযোগ পায়। হিটলার এই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেন। অস্বীকার করার পরিবর্তে স্বীকার করে নেন সশস্ত্রভাবেই ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। আদালতের চত্বরকে রাজনৈতিক মঞ্চে পরিবর্তন করে দেন। 24 দিন ধরে চলা বিচারে হিটলার ভরপুর পপুলারিটি পান। খবরের কাগজে রোজ তার যুক্তিতর্ক বক্তব্য ছাপা হয়। তার বক্তব্যে প্রধান বিচারপতি এতটাই প্রভাবিত হয়ে যান যে শেষ পর্যন্ত এই শর্তে শাস্তি দিতে রাজি হন যে খুব শীঘ্রই হিটলারকে পেরোলে ছাড়া হবে। দেশ বিরোধী কাজ করা সত্ত্বেও হিটলারের মাত্র 5 বছর কারাদণ্ড হয় এবং বাকিদেরও খুব অল্প বিস্তর শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই সবই সম্ভব হয় হিটলারের অসাধারণ বক্তৃতার জন্য। জন্মজাত বক্তা। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার জার্মান সৈনিকে ডাকবাহক হিসাবে কাজ করা শুরু করেন। যুদ্ধের পর তাকে ছোট্ট একটি পার্টির নজরদারির দায়িত্ব দেওয়া হয়। পার্টির নাম ছিল জার্মান ওয়ার্কার্স পার্টি। 12ই সেপ্টেম্বর 1919 সালে সিভিল ড্রেসে ওই পার্টি মিটিংয়ে হাজির হন। মিটিংয়ে 25 জন লোক আমন্ত্রিত ছিলেন। সভার শেষের দিকে একজন বলা শুরু করেন, জার্মানের বাভারিয়া প্রান্ত জার্মান থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। আলাদা হয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে মিশে নতুন দেশ গঠন করা উচিত। এই কথা শুনে হিটলার হঠাৎ উত্তেজিত হয়ে যান। ঝাড়া 15 মিনিট ওই ব্যক্তির উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে থাকেন। তার বক্তৃতা অ্যান্টন ড্রেক্সলারের মনে ধরে। তিনি ছিলেন ওই পার্টির ফাউন্ডার মেম্বার। তিনি উঠে এসে হিটলারকে পরের মিটিংয়ে আসার জন্য অনুরোধ করেন।
হিটলারকে পার্টির প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। শুরু হয় তার রাজনৈতিক ভবিষ্যৎ। 16 অক্টোবর 1919 সালে হিটলার প্রথম জনসভায় বক্তৃতা দেন। তার বক্তব্য সবাইকে অবাক করে দেয়। হিটলার তার বই ম্যান ক্যাফে এই ঘটনা উল্লেখ করে বলেন যে তার বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে আম জনতা 300 মার্ক অনুদান দেয়, যা পরবর্তীকালে পার্টির প্রচার প্রসারে কাজে লাগানো হয়। এরপর পার্টি তাকে মুখ্য বক্তা হিসাবে প্রজেক্ট করা শুরু করে এবং জার্মানের নাগরিকত্বও দেওয়া হয়। তার বক্তব্য শোনার জন্য জনসভায় ভিড় বাড়তে থাকে। সে সাথে পার্টির সদস্য সংখ্যাও বৃদ্ধি পায়। খুব শীঘ্রই হিটলার পার্টির সর্বোচ্চ নেতা হিসাবে নির্বাচিত হন। পার্টির নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাৎসি পার্টি। স্বস্তিক চিহ্নকে পার্টির সিম্বল হিসাবে গ্রহণ করা হয়। চরম হতাশা, আর্থিক অনটনে থাকা জার্মান অধিবাসীদের কাছে খুব শীঘ্রই লাল পতাকার উপর কালো স্বস্তিক চিহ্ন ও তার নেতা হিটলার জনপ্রিয়তা লাভ করে। হিটলার তাদের সেটাই দিয়েছিলেন যা তাদের তখন খুব দরকার ছিল, স্বপ্ন, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। হিটলারের কাছে সবার জন্যই কিছু না কিছু ছিল। বেকারদের জন্য কাজ, বিফল ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধি, শিল্পের জন্য প্রগতি, সেনার সংখ্যা বৃদ্ধি, সামাজিক সাম্যতা, নিরাশায় ডুবে থাকা জার্মান অধিবাসীদের জন্য জার্মানের গৌরবের পুনঃপ্রতিষ্ঠা। সে ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করে দেবে, ভার্সাই সন্ধি রদ করবে, মার্ক্সবাদকে নির্মূল করবে, প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বাসঘাতক তথা ইহুদি ও বামপন্থীদের শাস্তি দেবে। Für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. হিটলার মৃদুস্বরে ভাষণ শুরু করতেন, ধীরে ধীরে আওয়াজ বাড়াতেন, সবশেষে প্রচন্ড উত্তেজিত হয়ে মঞ্চে ফেটে পড়তেন। মঞ্চের উত্তেজনা দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ত। তারস্বরে আর হাততালিতে তারাও হিটলারকে জয়ধ্বনি দিত। অন্ধের মতো তার কথা তারা বিশ্বাস করত। এভাবেই আস্তে আস্তে নাৎসি বিচারধারা জনপ্রিয়তা পেতে থাকে। বিচারধারার জন্ম 20 এপ্রিল 1889 সালে অস্ট্রিয়ার একটি শহরে হিটলারের জন্ম হয়। পিতা অ্যালোইস হিটলার একজন সরকারি আধিকারিক ছিলেন। অ্যালোইস আগে তার মায়ের পদবি সেকেলগ্রুভা ব্যবহার করতেন, কারণ তার বাবা কোনো অজ্ঞাত ব্যক্তি ছিলেন। ইতিহাসবিদরা মনে করেন তিনি কোনো ইহুদি ব্যক্তি ছিলেন। তার কাকু জন হিটলারের বোঝানোর পর হিটলার পদবি নেন অ্যালোইস। ইতিহাসে এই ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হিটলারকে চিরকাল তার দাদুর পরিচয় গোপন রাখতে হয়েছে। কেন গোপন রাখতে হয়েছে তা আমরা পরে জানব। তার মা তাকে খুব আদর করতেন, কারণ 2 ছেলে ও 1 মেয়ের মৃত্যুর পর হিটলারের জন্ম হয়। কিন্তু বাবা ছিলেন অত্যন্ত মেজাজি ও রূঢ়িবাদী। তাই তার স্বভাব ছিল অত্যন্ত সংবেদনশীল এবং মেজাজি ও হঠাৎ পরিবর্তনশীল। যুবক হিটলারের এক সময়ের বন্ধু কোভিচেক তার লেখা বইয়ে এর উল্লেখ করে বলেছেন, হিটলার কখন শান্তভাবে কথা বলবেন আর কখন রাগে ফেটে পড়বেন তা অনুমান করা খুব মুশকিল, বিশেষ করে তখন যখন তার কোনো কথায় অসম্মত হবেন বা ভুল প্রমাণ করতে চাইবেন। হিটলার চিত্রকার হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনার ললিত কলা একাডেমির পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেননি। চিত্রকার হওয়ার স্বপ্ন তার ছোটবেলা থেকেই ছিল। এর জন্য তার বাবার সঙ্গে বহুবার মনোমালিন্য হয়, কিন্তু একাডেমি পরীক্ষার বিফলতা তার স্বপ্নকে ভঙ্গ করে। খুব শীঘ্রই মাকে হারান তিনি। বাবার মৃত্যু ভিয়েনাতে আসার আগেই হয়ে গিয়েছিল। ভিয়েনাতে থাকা মায়ের চিকিৎসা খরচার দরুন তার জমানো পুঁজি শেষ হয়ে যায়। খুব শীঘ্রই তার ঠিকানা হয় অনাথালয়ে। পেট চালাতে মাঝে মাঝে দৈনিক মজদুরি বা বিনা পয়সার লঙ্গরখানার লাইনেও দাঁড়াতে হতো। ভিয়েনাতে তাকে চরম দারিদ্রতা ও রূঢ় বাস্তবতার সম্মুখীন হতে হয়। ইহুদি জাতির প্রতি বিদ্বেষ এই সময় থেকেই শুরু। তার লেখা আত্মজীবনী মাইন ক্যাফে এর উল্লেখ রয়েছে। মনে এই বিতৃষ্ণা পোষণ করে 1913 সালে 24 বছর বয়সে হিটলার অস্ট্রিয়ার ভিয়েনা শহর ছেড়ে জার্মানের মিউনিক শহরে থাকতে শুরু করেন। অস্ট্রিয়া ছাড়ার আরও একটি কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধেতে অস্ট্রিয়ার হয়ে সেনাতে যুক্ত না হতে চাওয়া। কারণ অস্ট্রিয়ার হ্যাবসবার্গ রাজবংশের প্রতি বিদ্বেষ ছিল তার মনে, বরং ছোটবেলা থেকেই জার্মানের হোহেন রাজবংশের প্রতি আনুগত্য প্রকাশ পেত। তাই আগস্ট 1914 সালে জার্মানের বাভেরিয়া আর্মিতে ভর্তি হন। হিটলার ডাকবাহক হয়ে কাজ শুরু করেন এবং বেশিরভাগ সময় ভাগ্যশালী থাকেন।
যুদ্ধক্ষেত্রে এরকম অনেকবারই হয়েছে যে হিটলার চলে যাওয়ার ঠিক পরেই ওই এলাকায় বোমাবর্ষণ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির হার স্বীকার করে নেওয়ার ঘটনাকে মন থেকে মেনে নিতে পারেননি হিটলারের মতো অনেক জার্মানবাসী। জার্মানির অনেকেই এর জন্য ইহুদি জাতিকে দায়ী করতেন। হিটলারের মনেও কংক্রিট ধারণা তৈরি হয় যে ইহুদিরাই পেছন থেকে ছুরি মেরেছে। তখনকার সময়ে এই ধরনের পোস্টার খুব পপুলার ছিল। জার্মান সৈনিক যুদ্ধক্ষেত্রে মাতৃভূমির হয়ে লড়াই করছে আর ইহুদিরা পেছন থেকে তাদের ছুরি মারছে। ইহুদি জাতির প্রতি বর্ণবিদ্বেষ অবশ্য নতুন না। আমি এই উপরের ভিডিওতে ইসরায়েল ও ইহুদির ইতিহাস সম্বন্ধে বলেছি। প্রথম বিশ্বযুদ্ধের পর ইহুদি জাতির প্রতি বিতৃষ্ণা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই ধরনের প্রোপাগেন্ডা পোস্টার একে অনেক বেশি ত্বরান্বিত করে। প্রোপাগেন্ডা 1923 সালের মিউনিক মার্চের জন্য হিটলারের 5 বছরের জেল হয়। জেলে থাকার দরুন রুডল্ফ হেসকে সঙ্গে নিয়ে মাইন ক্যাম্প বা আমার সংঘর্ষ নামক আত্মজীবনী লেখেন। সেখানে তার বিচারধারা ইহুদি বিদ্বেষ ছত্রে ছত্রে মেলে ধরেন। পরবর্তীকালে এই বইটি নিজেই একটি প্রোপাগেন্ডা টুল হিসাবে কাজ করে। লোকজন জন্মদিনে, বিবাহে, যে কোনো অনুষ্ঠানে উপহার স্বরূপ এই বইটি দেওয়া একটি রেওয়াজ হয়ে দাঁড়ায়। বইটি একসময় বেস্ট সেলার হয়। বইয়ের সত্য হিসেবে পাওয়া টাকা প্রচারে কাজে লাগানো হয়। আর প্রচারের পিছনে যার মাথা ছিল তার নাম হলো জোসেফ গোয়েবেলস। তিনি এমনভাবে হিটলারের জনসভা আয়োজন করতেন যা প্রচণ্ড চিত্তাকর্ষক ও মনোরঞ্জনপূর্ণ হতো। দর্শককে ইচ্ছাকৃতভাবে দীর্ঘ অপেক্ষায় রাখা হতো। অবশেষে হিটলার জাঁকজমকপূর্ণভাবে মঞ্চে উপস্থিত হতেন। তারপর হিটলারের বক্তৃতায় দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। ক্ষমতায় আসার পর জোসেফ গোয়েবেলস প্রোপাগান্ডা মন্ত্রক পায়। এই মন্ত্রকের হস্তক্ষেপ সমস্ত কিছুর উপর ছিল। কমিক, ফিল্ম, স্পোর্টস, মিউজিক, অপেরা, রেডিও, নিউজ পেপার, প্ল্যাম্পলেটের মাধ্যমে সব সময় হিটলারের বন্দনা ও নাৎসি বিচার দ্বারা প্রচার করা হতো। নাৎসি বিচারের সঙ্গে সহানুভূতিশীল বই, ম্যাগাজিন প্রমোট করা হতো। সেপ্টেম্বর 1933 সালে গোয়েবেলসের অধীনে ডিপার্টমেন্ট অফ ফিল্ম তৈরি করা হয়, যার সবুজ সংকেত ভিন্ন কোনো সিনেমা দেখানোর অনুমতি পেত না। হিটলারের স্পিচ রেডিওর মাধ্যমে প্রচার করার পেছনেও তারই মস্তিষ্ক ছিল। আপনারা জেনে হয়তো অবাক হবেন, গোয়েবেলসের অনুরোধে ইঞ্জিনিয়ার অটো গ্রিসিং খুব সস্তায় রেডিও বানান, যার দাম ছিল মাত্র 35 মার্ক। উদ্দেশ্য ছিল এই রেডিওর মাধ্যমে প্রত্যেক জার্মান ঘরে পৌঁছে যাওয়া। হিটলার জায়গায় জায়গায় ভাষণ দিতেন, মানুষের সাথে হাত মেলাতেন, বাচ্চাদের আদর করতেন। এই সমস্ত ছবি ক্যামেরাবন্দি করে হিটলারের মহানুভব ছবি প্রচার করা হতো। প্রোপাগান্ডা মিনিস্টার কথার অর্থ প্রচার মন্ত্রক, কিন্তু গোয়েবেলসের দৌলতে আজকের দিনে প্রোপাগান্ডা কথাটি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। প্রোপাগান্ডা কথা শুনলেই লোকে অপপ্রচার বা উদ্দেশ্য প্রণোদিত প্রচার হিসাবে ব্যাখ্যা করে। এই ছিলেন গোয়েবেলস, যার তত্ত্ব ছিল আপনি যদি মিথ্যে বলেন এবং এটি পুনরাবৃত্তি করতে থাকেন তবে লোকেরা অবশেষে এটি বিশ্বাস করবে। হিটলারের একনায়ক হওয়ার পেছনে এই ধরনের প্রোপাগান্ডার হাত যথেষ্ট ছিল। তাই জোসেফ গোয়েবেলস ও হিটলারের বিশেষ নজর ছিল যাতে এর পিছনে কখনো অর্থের অভাব না হয়। অর্থ ও শক্তিশালী সংগঠন। 1923 সালের বিফল ক্রান্তিতে 5 বছরের জন্য কারাদণ্ড হওয়া সত্ত্বেও 9 মাসের মধ্যে জেল থেকে ছাড়া পান হিটলার। ছাড়া পাওয়ার পর তার প্রথম কাজ ছিল ছত্রভঙ্গ নাৎসি পার্টিকে একত্রিত করা। পুরো দেশকে 35টি গাঁওতে অর্থাৎ জেলায় বিভক্ত করা হয়। জেলার লিডারকে গাউলাইতের বলা হতো। প্রত্যেক গাউলাইতারের নিচে প্রায় 650 ক্রাইসে বা প্রান্ত থাকত। প্রান্তের নেতাকে ক্রাইসলাইতের বলা হতো। এদের তত্ত্বাবধানে 1500 থেকে 3000 পরিবার থাকত। এরা সবাই সেনার অনুকরণে পোশাক পরিধান করত এবং বাহুতে নাৎসি স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখত, যা দূর থেকেই চেনা যেত। এছাড়া উপদ্রবী যুবকদেরকে নিয়ে সশস্ত্র এসে বাহিনী গঠন করা হয়, যাদের দায়িত্ব ছিল জনসভাতে মার্ক্সবাদীদের আটকানো। এরা প্রায়শই মার্ক্সবাদী ও ইহুদিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ত। এসে বাহিনীর ভিতরে বাছাই করা এসে সদস্যদের নিয়ে আরও একটি দল গঠন করা হয়, যাদের বলা হয় এসএস। এদের পোশাক অনেকটা ইতালির ফ্যাসিস্ট বাহিনীর মতো কালো ছিল। এই বাহিনী পরবর্তীকালে লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করে। এরা হিটলারের অঙ্গরক্ষক হিসাবে কাজ করত এবং কেবলমাত্র হিটলারের প্রতি জবাবদিহি থাকত। সংগঠনের প্রত্যেকটি স্তরে এই সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমে নাৎসি পার্টি পপুলারিটি পেতে থাকে। সেই সঙ্গে জার্মানের উদ্যোগপতিরা মনে করতেন নাৎসি পার্টি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে। বিশেষ করে 1930 সালে 107টি সিট
জেতার পর তারা ভরপুর অনুদান দিতে শুরু করেন। তাদের মনে আরও একটি ভয় ছিল, মার্ক্সবাদ, যাদের দাবি ছিল শিল্প হবে কেবলমাত্র সরকারি সম্পত্তি। অ্যান্টি কমিউনিস্ট পার্টি হিসেবে নাৎসি পার্টি তাদের প্রথম পছন্দ ছিল। তারা মনে করতেন নাৎসি পার্টি সরকারে আসলে শিল্পের জন্য ভালো হবে। কোন কোন কোম্পানি কিভাবে সাহায্য করেছিল তা জানলে আপনারা অবাক হবেন। নিচের পিন কমেন্টে এর লিঙ্ক দেয়া থাকলো। 1930 সাল থেকে 1933 সাল পর্যন্ত জার্মানে অনেকবারই এরকম হয়েছে যে সরকার গড়তে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেই সময় এই সমস্ত উদ্যোগপতিরা বহুবার হিটলারকে চ্যান্সেলর করার জন্য রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের কাছে তদবির করেছেন, কারণ তাদের মনে হচ্ছে এই সময় হিটলার ভিন্ন কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নেই। অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি 1930 সালে ঝড়ের গতিতে রাজনৈতিক প্রচার শুরু করেন। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। গোটা দেশে ঘুরে ঘুরে হিটলার হাজারো সভা করেন। অত্যন্ত দক্ষতার সাথে গোয়েবেল প্রত্যেকটি জনসভা ইভেন্টে পরিবর্তন করেন, যাতে করে হিটলার এবং নাৎসি পার্টি সর্বক্ষণ জনগণের চর্চার বিষয়বস্তু হয়ে থাকতে পারেন। মহামন্দি ও নিরাশায় ডুবে থাকা মানুষরা নাৎসি পার্টির উপর ভরসা করতে শুরু করেন। 14 সেপ্টেম্বর 1930 সালে জার্মান ফেডারাল ইলেকশনে নাৎসি পার্টি 63,79,672টি ভোট পায়, যা প্রায় 18%। জার্মানবাসীর এই 18% ভোটের দৌলতে 107টি সিট জিতে নেয় এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 143টি সিট জিতে প্রথম, কমিউনিস্ট পার্টি 77টি সিট দখল করে তৃতীয় ও 68টি সিট নিয়ে সেন্ট্রাল পার্টি চতুর্থ হয়। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কারো কাছেই ছিল না। শুরু হয় জোট সরকার। রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ সেন্ট্রাল পার্টির হেনরিচ বুর্নিংকে চ্যান্সেলর পদে নিযুক্ত করেন। চ্যান্সেলর অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদমর্যাদা ভাবতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, জার্মানের রাষ্ট্রপতি নির্বাচন 7 বছর অন্তর অন্তর হয়, আর 4 বছর অন্তর অন্তর চ্যান্সেলর ও তার মন্ত্রিসভা নির্বাচিত হতো ফেডারাল ইলেকশনের মাধ্যমে। 1925 সাল থেকে হিন্ডেনবার্গ রাষ্ট্রপতি ছিলেন। 1923 সালেও তিনি পুনরায় নির্বাচিত হন। হিটলার তার বিরুদ্ধে দাঁড়িয়ে 36% ভোট পায়। ওই বছরই জোট সরকার পড়ে যায়। জুলাই 1932 সালে নির্বাচন হয়, কিন্তু কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না। 4 মাসের মধ্যে আবার সরকার পড়ে যায়। পুনরায় নির্বাচন হয়, কিন্তু এবারেও কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় না, যদিও নাৎসি পার্টি বারবার সবচেয়ে বড় দল হিসাবে নিজেকে প্রমাণিত করে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো বিরোধীদের মধ্যে হিটলারের সমতুল্য কোনো বড় নেতা ছিল না। অনেক ষড়যন্ত্রের পর জানুয়ারি 1933 সালে শেষ পর্যন্ত হিটলার চ্যান্সেলর হন। ষড়যন্ত্র। হিটলার চ্যান্সেলর হয়ে হারমান গোরিংকে প্রাশিয়া প্রদেশের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন। প্রাশিয়ার সবচেয়ে বড় রাজ্য, যার মধ্যে রাজধানী বার্লিনও অবস্থিত। হারমান গোরিং তৎকালীন রাজ্য পুলিশের নিষ্ঠাবান আধিকারিকদের সরিয়ে হিটলারের প্রতি নিষ্ঠাবান কর্মীদের দায়িত্ব দেন এবং আদেশ দেন এসএ এবং এসএস বাহিনীর কোনো কাজে পুলিশ যেন হস্তক্ষেপ না করে। 22 ফেব্রুয়ারি প্রায় 50,000 টেম্পোরারি পুলিশ ফোর্স তৈরি করা হয়, যাদের বেশিরভাগ সদস্য এসএ ও এসএস থেকে নেওয়া। 24 ফেব্রুয়ারি এই পুলিশ ফোর্স কমিউনিস্ট পার্টির মুখ্য কার্যালয়ে রেড করে। হারমান গোরিং দাবি করেন বড় ষড়যন্ত্র তারা ফাঁস করতে সক্ষম হয়েছে। 27 ফেব্রুয়ারি নিজেরাই ষড়যন্ত্র করে জার্মান পার্লামেন্টে আগুন লাগিয়ে দেয় এবং এই প্রচার করা হয় কমিউনিস্ট পার্টি বলপূর্বক ক্ষমতায় আসতে চেয়েছিল। 28 তারিখে জরুরি মিটিং ডেকে ইমার্জেন্সি বিল পাস করা হয়, যাতে করে সরকার ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের উপর বিনা বাধায় হস্তক্ষেপ করতে পারে, যাকে খুশি আটক করতে পারে বা সম্পত্তি ফ্রিজ করতে পারে। এরপর ব্যাপক হারে ধরপাকড় শুরু হয়। কমিউনিস্টদের প্রচার ও নাৎসি বিরোধী সমস্ত প্রচার বন্ধ করে দেওয়া হয়। 5ই মার্চ পুনরায় নির্বাচন হওয়ার কথা ছিল। গোয়েবেলস সরকারি প্রচারতন্ত্রকে কাজে লাগিয়ে এবার ব্যাপক প্রচার করেন। এছাড়া উদ্যোগপতিরা নাৎসি পার্টিকে 30 লক্ষ মার্ক চাঁদা দেয়। 1 সপ্তাহ আগে পার্লামেন্টে লাগা আগুন নির্বাচনে প্রভাব ফেলে। ব্যাপক প্রচার, প্রচুর পলিটিক্যাল ফান্ডিং এবং বিরোধী নেতাদের জেলে ভরে নাৎসি পার্টি 288টি সিট দখল করতে সক্ষম হয়। দ্বিতীয়বার হিটলার চ্যান্সেলর পদে শপথ নেন। ক্ষমতায় এসেই ইমার্জেন্সি আইনের বলে আরও ব্যাপক হারে রাজনৈতিক বিরোধীদের জেলে ভরা শুরু করেন। পুরনো বিল্ডিং, কারখানাকে জেলে পরিণত করা হয়।
এরপর হিটলারের লক্ষ্য ছিল সংবিধান পরিবর্তন করা। এর জন্য 2/3 মেজরিটি লাগতো। এই মর্মে 23শে মার্চ 1933 সালে এনব্লিং অ্যাক্ট নিয়ে আসা হয়। 444টি পক্ষে ভোট পড়ে, 94টি বিপক্ষে ভোট পড়ে এবং 109 জন অনুপস্থিত থাকেন। এই আইনের বলে হিটলার হয়ে যান জার্মানের ভাগ্য বিধাতা, সমস্ত ক্ষমতার অধিকারী। খুব শীঘ্রই নাৎসি ভিন্ন সমস্ত পার্টি অসাংবিধানিক ডিক্লেয়ার করা হয়। নভেম্বর 1933 সালে লোক দেখানো ভোট হয়, স্লোগান লেখা হয় এক দেশ এক নেতা। 12 নভেম্বর 1933 সালে নাৎসি পার্টি 661টি সিট পায়। অনুমান করুন কতগুলো সিটের মধ্যে? বলাই বাহুল্য 661টি সিটের মধ্যে সবগুলোই। 2রা আগস্ট 1934 সালে রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যু হয়। রাষ্ট্রপতি পদকে চ্যান্সেলরের পদের সঙ্গে যুক্ত করে নতুন নাম হয় ফুহেরর বা সর্বোচ্চ নেতা। এখন থেকে হিটলার একাধারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তার কথাই হলো আইন, তার কথাই হলো শেষ কথা। শুরু হলো জার্মানের অন্ধকার সময়, ডার্ক টাইম। অনেকেই আছেন যারা আজও হিটলারের প্রতি কিছুটা সহানুভূতিশীল। আমি হলফ করে বলতে পারি এই শেষ পর্ব দেখার পর তাদের চিন্তাধারা নিশ্চিত পাল্টাবে। তবে শেষ পর্ব শুরু করার আগে একটি অনুরোধ করব, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন ভিডিওয়ে ফিরে আসি। 1933 থেকে 34 সালের মধ্যে বিরোধী কোনো দলের অস্তিত্ব ছিল না। বিরোধী নেতারা বেশিরভাগই জেলে। রাষ্ট্রপতি হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার আধিকারিকভাবে চ্যান্সেলরের পরিবর্তে ফুহেরার হন, অর্থাৎ একমাত্র নেতা যার পদমর্যাদা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরও উপরে। সরকারি কর্মচারী আধিকারিকদের নতুন করে এই মর্মে শপথ নেওয়ানো হয় তারা আজকের পর থেকে রাষ্ট্রের প্রতি না, হিটলারের প্রতি আনুগত্য থাকবেন এবং এই শপথ অনুষ্ঠান ব্যাপকভাবে প্রচার করা হয়। বিরোধী কণ্ঠ আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপর টার্গেট হলো আম জনতা। ইমার্জেন্সি আইনের বলে তো নাৎসি বিরোধী বা হিটলার বিরোধী প্রচার বন্ধ ছিলই, বিরোধীদের স্থান হয়েছিল অস্থায়ী জেলে, যা পরবর্তীকালে নির্যাতন ক্যাম্পে পরিণত হয়। এরপর হাজারো আইন পাস করা হয় বিভিন্ন সময়। তার মধ্যে একটি কুখ্যাত আইনের বলে জেস্টাপো স্থাপন করা হয়। জেস্টাপো অর্থাৎ সিক্রেট পুলিশ সার্ভিস, যার কাজ ছিল নাৎসি বিরোধী কাজের উপর নজর রাখা। এই সিক্রেট পুলিশ যাকে খুশি যখন খুশি অ্যারেস্ট করতে পারত, যতদিন খুশি আটকে রাখতে পারত, অমানসিক নির্যাতন করতে পারত, এমনকি মৃত্যুদণ্ডও দিতে পারত। কোনো আইনি সুরক্ষা ছিল না। এর প্রকোপ থেকে সাধারণ নাগরিক তো দূরের কথা, নাৎসি সদস্যরাও বাঁচতে পারেনি। সে আপনি যত বড়ই আধিকারিক হোক না কেন, নাৎসি বিরোধী কোনো কথা বলেছেন কি শাস্তির জন্য তৈরি থাকুন। হয় আপনার নামে সমন জারি করা হবে, না হয় অ্যারেস্ট করে বিভিন্ন রকম নির্যাতন করা হবে, বা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে, বা অন্ধকার রাতে আপনাকে তুলে নিয়ে গিয়ে গায়েব করে দেওয়া হবে। বার্লিন শহরের মাঝখানে প্রিন্স অ্যালব্রেcht স্ট্রিটে গেস্টাপোর হেডকোয়ার্টার ছিল, যেখান থেকে মাঝে মধ্যে মানুষের আর্তনাদ শোনা যেত। মানুষের শরীরের সাথে মেডিকেল এক্সপেরিমেন্ট করা হতো। বন্দীদের সাথে মধ্যযুগীয় বর্বর আচরণ করা হতো, যা এখানে বর্ণনা করা সম্ভব নয়। সবচেয়ে ভয়ের কথা হলো কে যে জেস্টাপোর এজেন্ট সেটা সাধারণ মানুষ তো দূরের কথা, নাৎসি আধিকারিকরাও জানতেন না। সে হতে পারত আপনার পড়োশি, বা আপনার কাজের লোক, বা আপনার দুধওয়ালা, এমনকি রাস্তার ভিখারি বা স্কুলের ছাত্র। তাই সাধারণ নাগরিকরা যে কোনো রকম রাজনৈতিক আলোচনা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখত। চেষ্টা থাকতো প্রতিক্রিয়াহীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে, চোখের সামনে অন্যায় অবিচার দেখেও উদাসীন থাকতে, যাতে করে জেস্টাপোর বাহিনীর নজরে না পড়তে হয়। জেস্টাপোর দৌলতে কেউ কাউকে বিশ্বাস করতো না, সবাই একা থাকতেই পছন্দ করত। হিটলারের শাসনকালে ইহুদিদের অবস্থা আরও দয়নীয় হয়। শুধুমাত্র ইহুদিদের জন্য 400টিরও বেশি অধ্যাদেশ আনা হয়। এপ্রিল 1933 সালে আইন পাস করা হয় যাতে সমস্ত রকম ইহুদি সিভিল সার্ভেন্ট, প্রফেসর, ডাক্তার, টিচার, লয়ারদের চাকরি থেকে বাদ দেওয়া হয়। এদের মধ্যে অনেকে নোবেল পুরস্কার প্রাপ্তও ছিলেন। 1933 সালে ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। 4 অক্টোবর সংবাদ মাধ্যমের এডিটর পদ থেকে ইহুদিদের বাদ দেওয়া হয়। 1934 সালে ইহুদি অভিনেতা অভিনেত্রীদের স্টেজে পারফর্ম করা বন্ধ করা হয়।
1935 সালে সৈনিক সেবায় ইহুদিদের ঢোকা বন্ধ করে দেওয়া হয়। 1937 সালে ইহুদি বাচ্চাদের স্কুলে ঢোকা বন্ধ করা হয়। 1938 সালে সমস্ত ইহুদি ব্যবসা বন্ধ করা হয়। পাবলিক প্লেসে যেতে পারবে না, বেরোলে বাহুতে বিশেষ ধরনের চিহ্ন লাগাতে হতো যাতে করে দূর থেকে তাদের চেনা যায়। আরো কত কি। অথচ মজার কথা হলো, হিটলার শেষ দিন পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে পাওয়া যে আয়রন ক্রস বুকে লাগিয়ে ঘুরে বেড়াতেন তা একজন ইহুদি অফিসারের রেকমেন্ডেশনেই পাওয়া। হিটলার জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি মনে করতেন তাদের মধ্যেই কেবলমাত্র আর্যের রক্ত আছে, অন্য জাতির সঙ্গে বিয়ে হলে তা অশুদ্ধ হয়ে যাবে। তাই জার্মান জাতির সাথে অন্য জাতির বিবাহ অপরাধ হিসাবে গণ্য করা হয়। অথচ নিজেই নিজের দাদুর পরিচয় গোপন করে রেখেছে সারা জীবন। আপনারা জেনে হয়তো অবাক হবেন, হিটলার ভারতীয়দেরও নিকৃষ্ট জাতি মনে করতেন, যাদের শাসন করার জন্য সবসময় কোনো না কোনো সাদা চামড়ার লোক দরকার। হিটলারের ইহুদি বিরোধিতার জন্য অনেক ইহুদি, যেমন অভিনেতা মার্লেন ডিয়েট্রিচ, নোবেল পুরস্কার প্রাপ্ত থমাস মান, খ্যাতনামা সাইকোলজিস্ট সিগমুন্ড ফ্রেড, বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন দেশ ছাড়েন এবং অন্য দেশের মান ও জ্ঞান বৃদ্ধি করেন। যারা রয়ে গিয়েছিলেন তাদের স্থান হয় জেলে বা কনসেন্ট্রেশন ক্যাম্পে বা গ্যাস চেম্বারে। তার শাসনকালে প্রায় 60 লক্ষ নিরীহ ইহুদিদের হত্যা করা হয়। ইউটিউবে যার ছবি দেখানো সম্ভব নয়, গুগলে হোলোকস্ট লিখে সার্চ করলে এর নারকীয়তা দেখতে পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির হার ও হিটলারের মৃত্যুর পর এই নারকীয়তা বন্ধ হয়। নমস্কার, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।